শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ। আসামিদের যথাযথ শাস্তি না হলে ব্যর্থ হবে আদালত, মন্তব্য বিচারকের। আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ ও হত্যা মামলার রায়, ন্যায় বিচার নিশ্চিতে আসামির পক্ষে আইনজীবী দেয় রাষ্ট্র। হাইকোর্টে শুরু হচ্ছে নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তিতে স্পেশাল বেঞ্চ। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে, ক্যাম্পাস থেকে তরুণ উদ্যোক্তা তৈরিতে সিট ফান্ডিং এর ঘোষণা প্রধানমন্ত্রী। সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম ইস্যুতে পিছু হটেছে সরকার, অভিমত টিআইবির। ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল অব্যাহত রেখেছে বিজিবি। স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা, পঞ্চগড়ে শূন্য রেখায় এখনও অবস্থান করছে 10 জন। ঘণ্টাখানেক পর বসছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। নবায়নযোগ্য জ্বালানি খাতে ভর্তুকি ও বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাব সিপিডির। চলছে বিসিবির নিয়ম রক্ষার নির্বাচন, ভোট হচ্ছে খুলনার 2টি আর বরিশালের 1 পরিচালক পদে। নির্বাচিত ও মনোনীতরা মিলেই নির্ধারণ করবেন পরবর্তী সভাপতি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণায় বিচারক বলেছেন, আসামিদের যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় বলেও জানান আদালত। সকাল 11টায় এই মামলার রায় ঘোষণা শুরু হয়। প্রায় 40 মিনিট ধরে রায় পড়ে শোনান বিচারক। বলেন, জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা সোহেল রানা স্বীকার করেছে। তাকে পালাতে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না খাতুন। আসামি দোষ স্বীকারোক্তির পর তা প্রত্যাহারের আবেদন করা হয়নি, আর তাদের নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়নি বলেও বিচারক জানান। স্বপ্না ও সোহেল একই অপরাধে অপরাধী। ফাঁসির আদেশের পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা এবং স্ত্রী স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামিদের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রামেসার বাবা। দ্রুত রায় কার্যকরের দাবিও তিনি জানিয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘিরে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয় আদালত প্রাঙ্গণে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 6 কার্যদিবসে শেষ হলো। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি, এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। এই বিচারের মধ্য দিয়ে, একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে। আমি সন্তুষ্ট। আমাকে আজকের দিনের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কি হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। দেশের ইতিহাসে এত দ্রুত বিচার শেষ করার নজির স্থাপন হয়েছে বলে জানান আইনমন্ত্রী। উচ্চ আদালতে বিশেষ বিবেচনায় শুনানি করা গেলে আগামী 3 মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব বলে জানান আসাদুজ্জামান। আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে শাস্তিতে
আমরা আপাতত রায় কার্যকর থাকবে, যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন। বলেছেন, রামিসার ঘটনায় আদালতে ন্যায় বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাস ও পুলিশের গ্রেফতার ও তদন্তে কার্যক্রমের ইতিহাসে রামিসার এই ঘটনাটি একটি মাইল ফলক। তিনি আরও বলেন, পুশিন ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে। সীমান্তে বিজিবি সতর্ক আছে, আমরা কোনো পুশিন হতে দেব না। রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যা, যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। আদালতের সহকর্মী মশিউর অনিক আমাদের জন্য অপেক্ষা করছেন। অনিক, রায়ের কার্যকরের যে পরবর্তী প্রক্রিয়া এবং ধাপগুলো সেগুলো সম্পর্কে জানতে চাই। আরেকটি বিষয়, রায় ঘোষণা করা তো হলো, এখন রায় কার্যকরের আসলে কত দ্রুত সম্ভব? কারণ একটি বিষয় আইনমন্ত্রী জানিয়েছেন যে উচ্চ আদালতে বিশেষ বিবেচনায় শুনানি করা গেলে আগামী 3 মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব। আপনার কথার প্রসঙ্গ ধরেই বলতে চাই, আসলে আইনমন্ত্রীর কথার প্রেক্ষাপটে 3 মাসের মধ্যে এই মামলার যে সুরাহা সেটা করা সম্ভব, অর্থাৎ রায় কার্যকর করা সম্ভব, এটি আসলে সত্য। তবে সেক্ষেত্রে স্পেশালি যেহেতু হাইকোর্টের বেঞ্চগুলোর কথা যদি আমরা বলি, তাহলে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার সময় কাটায়। 5 বছর আগের যে মামলা, সেই মামলাও কিন্তু এখন পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটা আইনি ভাষায় বলা হয়। এবং এই পেন্ডিং থাকা মামলাগুলোকেই কিন্তু সুরাহা করতে পারে না হাইকোর্ট। সেই জায়গা থেকে এই যে মামলাটি, যেটি কিনা 5 দিনের মাথায় আজকে এখানে রায় ঘোষণা করা হয়ে গেল, যেখানে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, বিশেষ করে সোহেল রানা এবং তার যে স্ত্রী স্বপ্না, এই দুজনকে যে আজকে দেওয়া হলো হচ্ছে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য কিন্তু তারা অ্যাপিল করে সেটা হাইকোর্টে যাবে। হাইকোর্টের মাধ্যমে যে ডেথ নোট, সেই ডেথ নোটটাকে ভেরিফাই করা হবে। তার পরবর্তীতে কিন্তু তাদের কাছে আবার আপিল শুনানি করার সুযোগ আছে। নানাবিধ যে সমস্ত প্রক্রিয়া, এমনকি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ারও কিন্তু একটা প্রক্রিয়া আছে, যেটি আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো শেষ করতে নির্দিষ্ট সময়, যেটি 3 মাসের কথা বললো, সেটা আসলে সর্বনিম্ন জায়গাটি। এবং তারপরেও আসলে বেশ কিছুটা সময় লাগার শঙ্কা কিন্তু এখানকার যারা আইনজীবীরা আছেন তারা করছেন। এখন প্রশ্ন হলো আসলে যে এই যে শঙ্কার কথা বলছি, কেন শঙ্কার কথা বলাটা প্রয়োজন পড়ছে? কারণ বিগত সময়ে যে সমস্ত মামলাগুলো আপনি দেখেছেন, আমরা দেখেছি এবং জনগণ দেখেছে, আসলে বৃষ্টির সেই সমস্ত মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পুঙ্খানুপুঙ্খভাবে আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরেও, বিশেষ করে 164 যে কথাটিকে বলা হয়, আসলে নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটি দেওয়ার পরেও কিন্তু সেই মামলাগুলোর রায় বাস্তবায়ন করা সম্ভব হয় না প্রচলিত ধারার মাধ্যমে। আরও এখানেও কিন্তু এই মামলাটিতে কিন্তু একটা কনফ্লিক্ট রয়ে গেছে। সেই কনফ্লিক্টটি হচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নারীর কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তো সেই জায়গা থেকেও আসলে হাইকোর্টে যাওয়ার পরে সে রায় বদল হয় কি হয় না, সেটি তো আসলে বিচার বিভাগের সিদ্ধান্ত। তো সেটির দিকে আসলে তাকিয়ে থাকতে হচ্ছে। সর্বমোট বলা যায় যে এই রায়ের পরে উচ্ছ্বাস জানিয়েছে যারা সাধারণ মানুষ আছে, এবং পাশাপাশি নিহত রামিসার পরিবারের সদস্য বাবাও এসেছিলেন, তিনিও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। আর বাকিটা জানা যাবে বৃষ্টি পরবর্তীতে হাইকোর্টে কার্যপ্রণালী যখন চালু হবে তারপর থেকে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ অনিক। মগবাজার আদ্দিন হাসপাতালে 6 জনের মৃত্যুর ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সকালে হাইকোর্টের বিচারিক রাজিক আল জলিল এবং দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই রিট করেন ইউনুস আলী আকান্ত। রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি। সোমবার রিটের শুনানি হতে পারে বলে এই আইনজীবী জানিয়েছেন। তার অভিযোগ, এই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। তার দাবি, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। হাসপাতালটি রাজুকের বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়েছে কিনা তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তদন্ত প্রতিবেদনের আগে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে 20 লাখ টাকা দেওয়ার দাবি করা হয় রিটে। আমি একটি তদন্তে চেয়েছি এবং এই ভিকটিমের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের জন্য কেন রুল দেওয়া হবে না, এই জন্য আমি আবেদন করেছি। এবং এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে 20 লাখ টাকা করে প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন করেছি।
এদিকে আজ বিকেলের মধ্যে শো কজ নোটিশের জবাব না দিলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসায় তিনি কথা জানান। বলেন, আইন অনুযায়ী শো কজ করা হয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও আলোচনা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের দায় প্রমাণিত হওয়ায় কেন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে না তার জবাব দিতেই রোববার পর্যন্ত সময় দেওয়া হয়। এর আগে তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায় পাওয়া গেছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান। গত 27 মে মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতক মারা যায়। সরকার এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধু সনদ প্রদান নয়, বরং দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে। জনসংখ্যাকে রূপান্তর করা হবে জনসম্পদে। কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এ সময় ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবার ঘুরে দাঁড়ানোর পালা। এছাড়া ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিট ফান্ডিং এর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি, যার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে স্প্যানিশ, জাপানিজ সহ বেশ কিছু আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শোষণে শুধু গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষা খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন পেশা যেমন ঝুঁকিতে পড়েছে, একই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে সরকারের বহুমুখী উদ্যোগের কথা জানান। শিক্ষার্থীদের পরামর্শ দেন তৃতীয় ভাষা শিক্ষার। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রোল মডেল ও সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পরামর্শ দেন সরকার প্রধান। আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছের চারা উপহার দেওয়া হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের এটি প্রথম বাজেট। আগামী 11 জুন আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি, নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি এবং সুদ পরিশোধের চাপ, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণেই ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলো। 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে।
দুর্নীতি রোধে দুদক ও আইনি সংস্কারে সরকার পিছু হটাচ্ছে বলে দাবি করেছে টিআইবি। 3টি অধ্যাদেশ বিলুপ্তের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে পিছু হটছে সরকার। দুপুরে টিআইবির এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, গুম ইস্যুতে সরকার পিছু হটছে। মন্তব্য করেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়লেও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতার অভিযোগও করে টিআইবি। সাইবার সুরক্ষা আইন সহ কয়েকটি আইনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। অথচ দুদক সংস্কার কমিশনের সুপারিশের সাথে বিএনপি সহ সকল দল একমত হয়েছিল। দুর্বল ব্যাংকিং খাত, দুর্বল খাদের কিনারা থেকে তুলে আনার যে প্রয়াসে যে খাতটি এখনো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সংকট, নতুন সরকার যাত্রা শুরু হয়, এর সাথে আবার যুক্ত হয় হামের মতো একটা বিশাল সমস্যা, স্বাস্থ্য খাতের সমস্যা। ব্যাংক খাতে সুশাসন ফেরাতে সংস্কার কমিশন গঠন করা হবে। ব্যাংক খাতে সুশাসন, গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এই সেমিনারের আয়োজন করে। মন্ত্রী বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। ভালো মানের আয়না সঠিক প্রতিবিম্ব তৈরি করে, আর তেমনি গণমাধ্যমের স্বচ্ছ চিত্র উঠে আসা প্রয়োজন। তিনি বলেন, রাষ্ট্র যদি কোনো ধরনের তথ্য বিকৃতি বা ম্যানিপুলেশনের সাথে জড়িত থাকে, তাহলে বাস্তব চিত্র পরিবর্তন সহজ হয়ে যায়। তাই তথ্য প্রকাশের আগে এর পেছনে কারো পৃষ্ঠপোষকতা আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। রাষ্ট্র যদি সমাজে সুশাসন তৈরি করতে না পারে, ব্যাংক খাতেও স্বস্তি ফিরবে না। আর সুশাসন ফেরাতে গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে। পুঁজির উৎস তৈরি করা দরকার, অন্যথায় ছোট উদ্যোক্তা তৈরি হবে না। কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাতে সুশাসনের ক্ষেত্রে গণমাধ্যম যে ভূমিকাটুকু রাখতে পেরেছেন, এটুকুই যেমন আমাদের সম্পদ, যা তারা পারছেন না, তা কিন্তু জাতীয় ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করার যে ঘাটতি রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে, তারই প্রতিফলন। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের অন্যান্য সকল ক্ষেত্র, বিশেষ করে অর্থনীতি তো এখন হচ্ছে মূল স্রোত। জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে কর কাঠামোতে বড় ধরনের বৈষম্য আছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট প্রকল্প ব্যয়ের 87% জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্পে যাচ্ছে, যেখানে নবায়নযোগ্য জ্বালানির অংশ 3%। আজ প্রেস ব্রিফিংয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি। বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি আমদানিতে কর হার তুলনামূলকভাবে বেশি। বিশ্লেষণে আরও বলা হয়, কর কাঠামোর কারণে নবায়নযোগ্য জ্বালানি খাত কম প্রতিযোগিতামূলক হয়ে পড়ছে, বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন উদ্যোক্তারা। সৌর বায়ু প্রযুক্তির উপর অগ্রিম কর প্রত্যাহার এবং ব্যাটারির উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সুপারিশ করেছে সিপিডি। নবায়নযোগ্য জ্বালানি খাতে ভর্তুকি ও বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সিপিডি। বলছে, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সাথে অসম চুক্তির কারণে সরকারের বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমছে না। কাউকে ফেভার করা, কাউকে ডিসফেভার করা, এভাবে করেই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা এক ধরনের সুবিধা জীবাশ্ম জ্বালানি ক্ষেত্রে রেখেছি, এবং অনেক সময় আমরা ভ্রান্তভাবে বলি যে হ্যাঁ এটা কম্পিটিটিভ না আর ওটা কম্পিটিটিভ, কিন্তু পুরো জিনিসটি কৃত্রিমভাবে একটাকে কম্পিটিটিভ করে রাখা এবং কৃত্রিমভাবে আরেকটাকে আনকম্পিটিটিভ করে রাখা, এই জায়গাটি কিন্তু এখানে বলবার জন্যই এই বিষয়টা অবতারণা করা। 6 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে রোগীদের কথা বিবেচনায় রেখে বহির্বিভাগ, জরুরি বিভাগ কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। সকালে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি চলছে। এর আগে টানা 2 দিন মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, 6টি দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চলবে। আমরা সিলেট এবং রাজশাহীতে এই কর্মবিরতির খবর জানবো। আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতে সিলেটে যে সহকর্মী নাবিল হাসান অপেক্ষা করছেন, যে 6 দফা
নাবিল 6 দফা দাবির কথা বলছিলাম, সে সম্পর্কে একটু জানাবেন যে কি কি দাবি তারা বলছে, আর হাসপাতালের চিকিৎসা সেবা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ইন্টার্ন চিকিৎসকরা যে কোনো হাসপাতালে আসলে প্রাণ হয়ে থাকেন। হাসপাতালে বিশেষ করে সরকারি যেসব হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে প্রধান চিকিৎসার সেবা কিন্তু তারাই দিয়ে থাকেন। ফলে এই যে ইন্টার্ন চিকিৎসকরা যে কর্মবিরতি, তার কারণে হাসপাতালগুলোতে যে স্বাভাবিক দিনে যে সেবা, সেই সেবা তো রোগীরা পাচ্ছেন না, সেটি খুব স্বাভাবিক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মিড লেভেলের বা অন্যান্য চিকিৎসকদের দিয়ে তারা মূলত এই যে ঘাটতি, সেই ঘাটতি পূরণে তারা চেষ্টা করছেন। তবুও ওয়ার্ডগুলো ঘুরে আমরা যেটি দেখেছি যে স্বাভাবিকভাবে ইন্টার্ন চিকিৎসক থাকলে যেই ধরনের সেবা পেতেন, রোগীরা সেই সেবাগুলো পাচ্ছেন না। আর দাবিগুলোর বিষয়ে আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যে ইন্টার্ন যে হল, সেই হলের সামনে আছি। আমরা দেখছি যে এখানে তারা তাদের কর্মসূচি পালন করছেন। আমরা একটু ছোট্ট করে যদি জানতে চাই, প্রধান দাবিটা আসলে আপনাদেরকে খুব ছোট্ট করে যদি আমাদেরকে বলতেন। আমাদের প্রধান দাবিটা হচ্ছে যে 19 মে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপন আন্ডারে এফসিবিএস ট্রেনিদের সংখ্যাটাকে মানে বাদ দিতে হবে। যতজন টিকবেন ততজনের জন্য ভাতা পায়, এটা হচ্ছে আমাদের স্পষ্ট দাবি। এবং 2 বছরের যে ট্রেনির জন্য উপজেলায় যেতে হবে, সেই উপজেলার যেটা বাদ দিতে হবে। কারণ কোনো একজন ট্রেনিং থাকা অবস্থায় কখনো উপজেলায় দেওয়ার জন্য ফিট নেই, এবং এটা কোনো স্ট্রাকচার ফরম্যাট না। পাশাপাশি আমরা বেতন ভাতা নিয়ে আমরা এফসিবিএস ট্রেনিদের নবম স্কেলে আমাদেরকে বেতন করতে হবে। পাশাপাশি আমাদের ইন্টার্নদের বেতন ভাতাটাকে উন্নীত করতে হবে। আমরা 20,000 টাকা আছে, সেটা আমরা 30,000 টাকায় উন্নীত করতে চাচ্ছি। এর বাইরে নিরাপত্তার বিষয়ে আমরা চিকিৎসা নিরাপত্তা আইন নিয়ে আমরা মানে প্রতি বছরই আমরা যত ধরনের আন্দোলন, ছোটখাটো আন্দোলন করে থাকি, এটা নিয়ে আমরা আন্দোলন করতে। এবং গত রিসেন্টলি শরীয়তপুরে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলের 53 ব্যাচের ভাইয়ের উপরে যা মানে নির্মম মানে হামলা চালা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে এটা একটা ট্রেন্ডের মতো রূপান্তরিত হয়েছে। আমরা চাই একটা সুস্থ পরিবেশ, একটা সুন্দর নির্মম পরিবেশ, যেখানে আমরা সেবা দিব নির্ভয়ে। আমরা আসলে মানে আমার নিজের বাবা মা অসুস্থ হয়, সবাই অসুস্থ হয়, একজন বাবা যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমরা তাদেরকে বাবা বা মা হিসেবে ট্রিট করি। তো তারা কোনো মানে কষ্ট পাক, বা তারা যদি কোনোভাবে কোনো ধরনের প্রবলেম ফেস করে, সেটা আমরা আমাদের নিজেদের বাবা মা যে মানে যে সেরকম ইমপ্যাথেটিক বা সিম্প্যাথেটিক হয়ে আমরা চেষ্টা করি ট্রিট করার জন্য। তো সেখানে যদি আমার একটা প্রেশার থাকে যে আমি আহত হইতে পারি, আমার শরীরে আঘাত আসতে পারে, কারণ আমরা তো জীবন মৃত্যুর নিশ্চয়ই সেই দাবিগুলোর কথা তারা আপনি শুনছিলেন। তবে প্রধান যে দাবি, সেই দাবির বিষয়ে তারা আশ্বাসের কথা শুনেছেন। তবে সেটি যেহেতু এখন পর্যন্ত আসলে লিখিতভাবে তাদের কাছে পৌঁছায়নি, ফলে সেই আশ্বাসও তারা নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তবে তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে তাদের দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মবিরতি বা অন্যান্য যে আন্দোলন কর্মসূচি, সেগুলো চলমান থাকবে। শুনছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য নাবিল। এবারে আমরা রাজশাহীতে যাই। আমাদের সহকর্মী অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, তারেক মাহমুদ। তারেক, একই কথা, ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি, সেগুলো সম্পর্কে তো শুনছিলাম সিলেটে নাবিল যেমনটি জানাচ্ছিল। রাজশাহীতে একটু আমাদেরকে জানাবেন হাসপাতালগুলোর চিকিৎসা সেবা কেমন চলছে? যদিও রোগীদের কথা চিন্তা করে বহির্বিভাগ এবং জরুরি সেবা বিভাগ, সেটি তো সেবা প্রদান করা হচ্ছে যতদূর জানি। বৃষ্টি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মিড লেভেলের চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক যারা রয়েছে, নার্স যারা রয়েছে, তারা সেবা দিচ্ছেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 58টি ওয়ার্ডের প্রায় 3,500 রোগীকে মূল যে সেবা, সেটি কিন্তু ইন্টার্ন চিকিৎসকরাই দিয়ে থাকেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 220 জন ইন্টার্ন চিকিৎসক সকালে এই কর্মবিরতিতে যাওয়ার ফলে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে 3 থেকে 3,500 রোগী যারা এই 58টি ওয়ার্ডে ভর্তিরত, তাদের কিন্তু ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রতিদিনই হাজার হাজার রোগী ভর্তি হন, এবং তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে রয়েছেন। এবং 220 জন ইন্টার্ন চিকিৎসক এই কর্মবিরতি শুরু করেছেন সকাল থেকে। তারা 6 দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। না হলে তাদের যে আন্দোলন, সেটি লাগাতারভাবে থাকবে বলে তারা জানিয়েছেন। তারা যেমনটি বলছেন যে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় রোগীদের যে সেবা, সেটি কিন্তু চালু হয়েছে। এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 30,000 টাকা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 বছরের বাধ্যতামূলক যে শিক্ষানবিশকালীন বন্ধ করা, এবং বিসিএসে চাকরিচ্যুততে কিন্তু প্রবেশের বয়স সীমা 34 করা সহ মোট 6 দফা দাবিতে তারা এই গত কয়েকদিন থেকে আন্দোলন করছেন, এবং আজকে থেকে কিন্তু তারা কর্মবিরতিতে গিয়েছেন।
আমি সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে যেমনটি দেখেছি, দূর দূরান্ত থেকে প্রথম অবস্থাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু রোগী ভর্তি হন এবং সেখানে যারা মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তারা মূলত তাদেরকে ওয়ার্ডে পাঠানোর পরে ইন্টার্নরা কিন্তু প্রাথমিক অবস্থাতে রোগীদের দেখেন, সেটি কিন্তু অনেকটাই সেই সেবাটা ব্যাহত হয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যতটুকু দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় রোগীদের যে জরুরি সেবা সেটিও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, জয়পুরহাট থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক হাজার রোগী ভর্তি হয়। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 3.5 থেকে 3.5 হাজার রোগী ভর্তি হয় এই 58টি ওয়ার্ডে। এবং ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকে কর্মবিরতিতে যাওয়ার ফলে আসলে ভোগান্তিতে পোহাতেই হচ্ছে রোগীদের, যেমনটি দেখছিলাম। ধন্যবাদ তারেক। দেশে হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, কুমিল্লা আর 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে 47 জনের মৃত্যু হলো। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 28 জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 36 জন। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 2 জন ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন, চিকিৎসাধীন 57 জন। এছাড়া সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। শয্যা সংকটে ভোগান্তিও পোহাতে হচ্ছে। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শাপলা চত্বর হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে 10 আগস্ট ধার্য করা হয়েছে। এই মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সূত্র জানায়, তদন্ত চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে প্রসিকিউশন জানায় 2013 সালের 5 মে হেফাজতে সমাবেশ ঘিরে ঢাকাসহ 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5, কুমিল্লায় 1 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। দেশের বিভিন্ন সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে টহল অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্তের ভারতীয় শূন্যরেখায় পুশিনের জন্য 2 রাত ধরে 10 নারী পুরুষকে জড়ো করা হয়েছে। খোলা আকাশের নিচে 50 ঘণ্টা ধরে তারা অবস্থান করছেন। গত শুক্রবার ভোর রাতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পড়ে। দুই দেশের মাঝামাঝি শূন্য রেখায় তারা আটকে পড়েন। আর অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। তাদের সাথে রাতভর সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় 3 দিন থেকে এখানে অবস্থান করে আছি। এই বৃষ্টির মধ্যে, এই রোদের মধ্যে, নাই তাদের খাওয়া দাওয়া। অন্যায় অত্যাচার হিসেবে আমাদের বাংলাদেশে মানুষ অবৈধ হিসাবে ঢুকাই দিচ্ছে। এই জায়গায় যে 10 জন আসছে, শিশু বাচ্চাও আছে, এত নির্যাতন করতেছে ওদেরকে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারতীয় বিএসএফের ঠেলে দেওয়া 6 জনকে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করছে বিজিবি ও স্থানীয়রা। গতরাতে 2টা থেকে 3টার মধ্যে তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া 6 জনকে প্রতিরোধ করে বিজিবি। কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে পরে অবস্থান নেয় তারা। সীমান্তে কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। 2 জন সহকর্মী অপেক্ষা করছেন। শুরুতে যাব পঞ্চগড়ের সীমান্ত এলাকায়। সহকর্মী রনি মিয়াজি আছেন। রনি, যে 10 জনের কথা বলছিলাম শূন্য রেখায় যারা অবস্থান করছে, তাদের কি অবস্থা? তাদেরকে এখন পর্যন্ত পুশব্যাক করা গেল কিনা? এখন সীমান্তের পরিস্থিতি কি তাও জানতে চাই। জি বৃষ্টি, এখন যদি সীমান্তের কথা যদি বলি, বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থান করছে এবং সীমান্ত এলাকায় কিন্তু উত্তেজনা পরিবেশ বিরাজ করছে এবং থমথমে পরিবেশের কথাও আমরা বলতে পারি। কারণ দুপুর 12টার নাগাদ হঠাৎ করে বিএসএফ এই পাশে এসে যে 10 জন ভারতীয় সৈন্য রেখায় রয়েছে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সাথে সাথে কিন্তু বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করেন এবং প্রতিবাদ জানান। এবং তখন থেকে আমরা দেখছি প্রায় 1 ঘন্টারও
সময় ধরে বিজিবি বিএসএফ এখানে মুখোমুখি অবস্থান করছে। বিজিবির যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তারা কোনোভাবেই পুশিং মেনে নেবে না এবং তারা বিভিন্ন সীমান্ত এলাকায় পাশাপাশি এই স্থানটিতেও কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু বিজিবি সদস্যরা রয়েছে, পাশাপাশি স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং স্থানীয় মানুষদের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও বলছেন যে তারা কোনোভাবে পুশিনের যে বিষয়টি সেটি তারা মেনে নেবে না এবং তারা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে। আর বিজিবি সদস্যরা তারা কঠোর করছে এবং এই পঞ্চগড়ের সীমান্তে রেখায় যে রয়েছে, ভারতীয় সীমান্ত রেখায়, তাদেরকে কিন্তু 2 থেকে 3 হাত আমরা দেখছি যে বাংলাদেশের দিকে ঠেলে দিলে কিন্তু এখনো তারা ভারতের সীমান্ত রেখায় রয়েছে এবং বাংলাদেশের দিকে ঠেলে দিলে কিন্তু এখনো তারা ভারতের সীমান্ত রেখায় রয়েছে এবং বিজিবি এবং বিএসএফ কিন্তু মুখোমুখি রয়েছে। ওপারে আমরা দেখছি যে বিএসএফ সদস্যরা যেমন এখানে প্রস্তুতি নিয়েছে, ভাবে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের এই পাশে যারা বিজিবি সদস্য রয়েছে তারা এখানে কঠোর অবস্থানে আছেন বিজিবি সদস্যরা। শুনছিলাম রনি, ধন্যবাদ। আমরা পর্যায়ে লালমনিরহাটে যাই। সহকর্মী আনিসুর রহমান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। আনিস, গতকালও তো লালমনিরহাটের প্রায় 2টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, যদিও ব্যর্থ হয়। এখনকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। বিজিবি এবং স্থানীয়রা কি বলছে যদি তাদের সাথে কথা হয়ে থাকে? বৃষ্টি, আমি কিন্তু সকাল থেকে দেখেছি লালমনিরহাট সীমান্তগুলি কিন্তু আজকে গতকালের মতো নেই। বিএসএফ যে পুশিনের চেষ্টা করেছিল গতকাল রাতে এবং বিকেলেও, সেগুলো কিন্তু তারা আবার প্যাক করে নিয়ে গেছেন ভারতের অভ্যন্তরে, যার কারণে সীমান্তগুলি এখনও শান্ত আছে। তবে বিজিবির টহল রয়েছে, স্থানীয়রাও বিজিবির সঙ্গে টহল দিচ্ছে, তারাও পাহারা দিচ্ছেন। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে কোনোভাবেই ভারতের নাগরিককে তারা বাংলাদেশে ঢুকতে দিবেন না, বিজিবির সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন। আর এদিকে বিজিবির 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তিনি আমাকে জানিয়েছেন যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন এবং সব সীমান্তে, পুরো জেলা সীমান্তেই কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং তারা পাহারা দিচ্ছেন যাতে কোনোভাবেই ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশিন করতে না পারে, সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনিও, অনেক ধন্যবাদ আনিস। রাজধানীর প্রগতি সরণি, এই পথে চলে না এমন কোনো যানবাহন নেই। দিন রাত উল্টো পথেও চলে গাড়ি, রিক্সা, ভ্যান। রাস্তার উপর দোকানপাট সহ সব মিলিয়ে সারাক্ষণ যানজট লেগেই থাকে। আর এই পথে চাকা ঘোরে ঘন্টায় 6 কিলোমিটার গতিতে। 20 মিনিটের পথ পেরোতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। বাড্ডা, ভাটারা, নদ্দা সহ আশপাশের এলাকা থেকে প্রগতি সরণিতে যোগ হওয়া রাস্তাগুলোর অবস্থা আরও বেহাল। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়ের রিপোর্ট। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছে নগরবাসী। রাজধানীর গুলিস্তানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন জাহাঙ্গীর হোসেন। থাকেন খিলক্ষেত এলাকায়। অফিস শেষে বিকেল 4টায় বাসার উদ্দেশ্যে যাত্রা। গুলিস্তান থেকে প্রগতি সরণি হয়ে যাবেন খিলক্ষেত। মালিবাগ, বাড্ডা হয়ে প্রগতি সরণি পার হতেই চলে যায় 2.5 ঘন্টা। জাহাঙ্গীর যখন খিলক্ষেত পৌঁছলেন ঘড়ির কাঁটায় তখন 6:45। 2 থেকে 2.5 ঘন্টা নামার পর, 2.5 ঘন্টা পর যাওয়ার পর নামার পরে শরীর আসলে অনেক ক্লান্তি, দাঁড়ায় আসতে হচ্ছে, বাসের সিট পাওয়া যায় না। গুলিস্তান থেকে খিলক্ষেতের দূরত্ব 17 কিলোমিটার। শুধু প্রগতি সরণি পথটা পার হতেই যানবাহনের গতি ঘন্টায় 6 কিলোমিটারের বেশি নয়। বাসায় যেতে লেট হওয়ার কারণে পড়ালেখার একটু সমস্যা হয় আর কি। প্রতিদিন যে ভার্সিটিতে যাইতে লেট হয়েছে, এখন আমি বাসায় যেতে পারি না ভার্সিটি থেকে। রিক্সা বেশি, এরপরে হচ্ছে আপনার যে সাইডে দেখেন অনেক দোকান বসছে। এই বাইরুল বাড্ডা রোডে যত যানজট আছে অন্য রোডে এত কোনো যানজট নেই। রাজধানীর উত্তর পূর্বাংশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ এই রাস্তা। রামপুরা, বাড্ডা ও ভাটারা হয়ে কুড়িল পর্যন্ত এসেছে সড়কটি। এই রাস্তায় কেন লেগে থাকে যানজট? উত্তরটা অব্যবস্থাপনা। পুরো রাস্তা জুড়েই 2 পাশেই উল্টো পথে চলাচল। উল্টে তো যাওয়া ঠিক না, আমরা যাই যেটুকু যাই ওইটুকু অন্যায়। সিটি কর্পোরেশন কি আপনার পারমিশন দিছে উল্টা যেতে? এই কথা বলছে আপনার উল্টা যেতে? সবাই যায়, আমি একা না। এই সড়কে নেই কোনো নিয়ম। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলে বাসগুলো, পেছনে দাঁড়িয়ে থাকে শত শত যান। এ পথে চলে না আসলে এমন কোনো যানবাহন নেই। রাস্তায় একটু পরপর বাজার আর হকার, সংকীর্ণ হয়ে থাকে পুরো পথ। আমরা মানছি একটা অংশ দখল করা আছে, কিন্তু যানজট যদি হয় আমরা রিক্সা নিয়ে
সরে যায়। এটা দিয়ে কিন্তু আমাদের সবারই ফ্যামিলি চলে, তো আমাদের পেটে লাথি দিলে তো হবে না, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। রাজধানীর প্রগতি সরণি এই সড়কটির দুই পাশের ফুটপাতেই দখল করে নিয়েছে প্রায় 10 থেকে 12 ফিট জায়গা। তার উপর মূল সড়ক দখল করে গড়ে উঠেছে এ ধরনের ভাসমান মার্কেট। এই সড়কটিতে চলাচল করে সব ধরনের যানবাহন, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শুধু ধমনী সড়কই নয়, এই রাস্তায় একদিকে যোগ হয়েছে ভাটারা, শাহজাদপুর, উত্তর, মধ্য ও মেরুলবাড্ডা থেকে আসা আঞ্চলিক রাস্তাগুলো। উল্টো দিকে গুলশান রিং রোড, মাদানী এভিনিউ, নদ্দা থেকে আসা রাস্তার মাথাগুলোই এ জটলা লেগে থাকে দিনরাত। ভাটারার সোলমাইত এলাকার রাস্তার ভেতরের অবস্থা এই। একে তো ভাঙা সড়ক, তার উপর পানি জমে খালে পরিণত হয় বৃষ্টি হলেই। গাড়ি চলতে হয় কোনো মতে, খুব সাবধানে। রাস্তার এই বেহাল দশা কয়েকদিনের নয়, বছরের পর বছর রাস্তার এ ভোগান্তি চলতেই থাকে। সামান্য বৃষ্টিতেই এমন পানি ভেঙে স্কুলে যেতে হয় শিশুদের। পানি জমা থাকলে সুরা জামা কাপড় ভিজা যায়, বৃষ্টি হলে অটো পাওয়া যায় না। বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া আসা কষ্ট, ভাড়া বেশি, রিক্সা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। 1 ঘন্টা পরলে বৃষ্টি হয়, তাহলে মনে করেন 10 ঘন্টা পানি যায় না। এটি ঢাকা 11 আসন। সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা নেই, তাই এলাকা ঘুরে ঘুরে সমস্যাগুলোর খোঁজখবর নিচ্ছেন তিনি। তবে কাজটা সিটি কর্পোরেশনকেই করতে হবে বলে জানান নাহিদ ইসলাম। প্রগতি সরণির এক পাশে যেরকম একটা উন্নত ঢাকা, আরেক পাশে একটা অনুন্নত ঢাকা দেখতে পাই। এই বৈষম্যটা যাতে দূর হয় এবং বিরোধী দলের আসন হিসেবে যাতে এটা কোনো বৈষম্যের শিকার না হয়, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি। ইমিডিয়েটলি যে সংস্কার দরকার, যে রাস্তাঘাটগুলো, সেগুলো তালিকা করে আমরা এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনে আমরা পাঠাবো। স্থানীয় কাউন্সিলর থাকলে তার সে এটা দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবে। জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ তো এইটার সহযোগিতা করা বা তদারকির জায়গাটা করা। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, প্রগতি সরণির রাস্তায় অব্যবস্থাপনা বন্ধে এআই ক্যামেরা স্থাপন করা হবে। বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনা আছে, সেক্ষেত্রে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি। এবং এই যে একটু আগে যে কাজের কথা বললেন, আমি নিজেও প্রগতি সরণির কথা জানি, সেটা অনেক আগের থেকে সেখানে যানজট লেগে থাকে বিভিন্ন কারণে, ট্রাফিক ব্যবস্থাপনা ভালো না। একসাথে সব জায়গায় খরাখুন্দন না করে একটা নিয়মের মধ্যে থেকে এক সাইড করে কাজ করা উচিত, যাতে করে অন্য সাইড থেকে জনগণ তাদের হাঁটা চলার সুবিধা করতে পারে। নগর অভিভাবক আসে যায়, নানামুখী প্রতিশ্রুতি দেন প্রতিনিধিরা, তবু গতি বাড়ে না এই রাস্তার যানবাহনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। লেকের সৌন্দর্য সংরক্ষণ, পানির মান উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে হকার ও রিকশা চালকদের নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে ধানমন্ডিতে গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সিটি কর্পোরেশন কাজ করবে। সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধান করা হবে। আর বর্জ্য অপসারণের রেকর্ড অগ্রগতি এবং নাগরিকদের নিয়ম মানার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক। এই অনুষ্ঠানে সড়ক পরিবহন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে 350 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। আপনারা দয়া করে মাঝে মাঝে বসে এটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশনকে আপনাদের সহযোগিতা করতে হবে। একটা লেক যত্রতত্র বাণিজ্যিক ব্যবহার হবে না, হতে দেওয়া হবে না। নিজের মতো করে ব্যবহার, এটা চলবে না। সামগ্রিক স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে আমরা ঝলমলে লেক করছি না, আমরা মনোরম, প্রশান্তিময়, ন্যাচারাল বিউটিফিকেশনের মধ্যে রাখতে চাচ্ছি। শুরু হচ্ছে পিসিবি নির্বাচন। সকাল 10টা থেকে শুরু হয়ে এই ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত চলবে। সন্ধ্যা 6টায় ফল প্রকাশ হবে। এ নিয়ে গত 8 মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার 10 পরিচালকের মধ্যে 7 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচন হচ্ছে শুধু খুলনা বিভাগের 2টি, বরিশালে 1টি পরিচালক পদের জন্য। এর মধ্যে খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ক্যাটাগরি 3-এর একমাত্র পরিচালকও। তবে ক্লাব ক্যাটাগরিতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেননি। 12 পরিচালক পদের বিপরীতে 18 থেকে কমে এখন প্রার্থী 16 জন।
আর এনএসসির মনোনীত 2 জন আর নির্বাচিত 23 পরিচালক মিলে নির্ধারণ করবেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সহকর্মী হাসান আল মারুফ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মারুফ, বিসিবির নির্বাচন নিয়ে তো বেশ আলোচনা রয়েছে, এ পর্যন্ত উল্লেখযোগ্য কাউন্সিলর কারা ভোট দিলেন এবং আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ভোট গ্রহণের, তাও জানাবেন। সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত চলবে। প্রায় ঘন্টা খানেকের মতো সময় আছে এখনো ভোট দেওয়ার। তবে আমি যতটুকু জানি যে যারা ভোট দেওয়ার ভোটাররা ইতিমধ্যেই তাদের ভোট দিয়ে দিয়েছে এবং প্রায় 42 জন, সব মিলে 39 জন ক্লাব ক্যাটাগরিতে এবং 3 জন জেলা বিভাগ থেকে 42 জন কাউন্সিলর ব্যালটে ভোট দিয়েছেন, তারা পোস্টাল ব্যালটে, এবং যার কারণে আসলে খুব বেশি ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকাল থেকে খুবই কম সংখ্যক ভোটার এসেছেন। 4টা বাজে ভোট গ্রহণ শেষ হলে সন্ধ্যা 6টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। কোন 23 জন আসলে আসতে যাচ্ছে সেটা চূড়ান্ত ফলাফল জানা যাবে। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে জেলা বিভাগ থেকে 7 জন নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরিতে যে 16 জন প্রার্থী আছেন তার মধ্যে কোন 12 জন আসতে যাচ্ছেন সেটা আসলে অনেকটাই অনুমান করা যাবে, যে নামগুলো আসলে ক্রিকেট পাড়ায় ভাসছে গত কয়েকদিন থেকেই। এবং তৃতীয় ক্যাটাগরি থেকে একজন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সন্ধ্যা 6টার দিকে আনুষ্ঠানিক ফলাফল আসলে এনএসসি থেকে যে 2 জন মনোনীত হবেন, সব মিলে 25 জন পরিচালক, তাদের ভোটে পরবর্তীতে নির্বাচন করা হবে কে হচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি। সব মিলে যতটুকু আসলে শোনা যাচ্ছে রাত 8টা বা 9টার মধ্যে আসলে জানা যাবে বিসিবির পরবর্তী সভাপতি কে হতে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ অনেক মারুফ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাবা খামেনির জন্য বিশেষ বার্তা নিয়ে তেহরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাক প্রধানমন্ত্রী সেনাপ্রধানের পাঠানো গোপন ওই বার্তায় কি আছে জানা না গেলেও কূটনীতির মাধ্যমেই আঞ্চলিক সংকটের সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেছেন নকভি। সফরে ইরান পাকিস্তান সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে বেশ কিছুদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এপ্রিলে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে জটিলতা তৈরি হলেও এখনও চলছে ইসলামাবাদের তৎপরতা। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে তেহরান গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সাথে বৈঠকের পর জানিয়েছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ ওই বার্তায় কি আছে খোলাসা করেনি কোনো পক্ষ, তবে আঞ্চলিক সংকটের সমাধান কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে আশাবাদ জানিয়েছেন নকভি। দ্রুতই চলমান উত্তেজনা প্রশমিত হবে বলেও আশ্বস্ত করেছেন। বৈঠকে 2 দেশের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যেও একমত হয়েছে তেহরান ইসলামাবাদ। দুই বন্ধুপ্রতিম ও ভাতৃপ্রতিম দেশের মধ্যে বহু ধরনের সহযোগিতা রয়েছে। সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার ও সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। 2 দেশের বাণিজ্য $3 বিলিয়ন থেকে $10 বিলিয়ন উন্নীত করার বিষয়ে সম্মতি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার সঙ্গেও সরাসরি যুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন মহসিন নকভি। সম্ভাবনা রয়েছে তেহরান ওয়াশিংটন সংলাপ এগিয়ে নেওয়ায় নতুন প্রস্তাব তুলে ধরার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের উপর ব্যাপক হারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ইসরায়েল। তাদের এই আগ্রাসী আচরণ নিয়ে বেশ উদ্বিগ্ন পেন্টাগন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি। তাদের রিপোর্টে বলা হয়েছে, এই ইস্যুতে অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিআইএ। ইসরায়েলের তৎপরতার জেরে গোয়েন্দা হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে ওয়াশিংটন।
ইরান ও লেবানন ইস্যুতে ক্রমেই বাড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দূরত্ব। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের তিক্ততাও বাড়ছে। ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উপরই নজরদারি বাড়িয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। মধ্যস্থতায় সম্পৃক্ত স্টিভ উইটকফ সহ অন্যান্য কর্মকর্তাদের উপর চালানো হচ্ছে ব্যাপক গুপ্তচর বৃত্তি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও এনবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বলা হয়েছে তেল আবিবের ক্রমবর্ধমান নজরদারিতে বেশ উদ্বিগ্ন পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিআইএ। ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে একটি অভ্যন্তরীণ মূল্যায়ন প্রকাশ করেছে ডিআইএ, যেখানে বলা হয়েছে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির মাত্রাকে ক্রিটিক্যাল বা সংকটজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেন্টাগনের উদ্বেগ, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে তথ্য হাতিয়ে নিতে এই নজরদারি চালানো হচ্ছে। বলা হচ্ছে এই ঘটনা এখন দুদেশের সম্পর্কে প্রভাব না ফেললেও ইসরায়েল সফরে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারেন মার্কিন কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ 2 মিত্রের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাসের জেরে মধ্যপ্রাচ্য নিয়ে তাদের নীতি ও উদ্দেশ্য ভিন্ন পথে যেতে শুরু করেছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও অভিযোগকে মিথ্যা দাবি করেছে তেল আবিব, আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি গোয়েন্দাগিরির বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউসও। মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েলের মিত্রদের ওপর গোয়েন্দাগিরির কুখ্যাতির ইতিহাস রয়েছে। এর আগেও বিভিন্ন সময় দেশটি মার্কিন কর্মকর্তাদের ওপর জোরালো নজরদারি চালিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।